আজ 15ই অগ্রহায়ণ 1431 রবিবার 1 ডিসেম্বর। শহর থেকে একটু দূরে কয়েক ঘন্টা নিরিবিলিতে সময় কাটাতে বেরিয়ে পড়েছি দেউলটির উদ্দেশ্যে। দেউলটি দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার অধীনে, তাই সকালে 8:50 মেদিনীপুর লোকালের টিকিট কেটে নিলাম। যদিও বাসে বা নিজস্ব গাড়িতে আপনারা দেউলটি যেতে পারেন। মাত্র 63 কিলোমিটার পথ পাড়ি দিলেই পৌঁছে যাবেন দেউলটি। শীতের সময় সপ্তাহান্তের ছুটিতে শহরের কোলাহল থেকে দূরে নিরিবিলিতে সময় কাটাতে হাওড়া জেলার দেউলটির জুড়ি নেই। শুধু তাই নয়, দেউলটির সাথে জড়িয়ে আছে বাংলার আবেগ, বাংলার কথাশিল্পী, সাহিত্যিক, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ইতিহাস ও কিছু প্রাচীন স্থাপত্য। আজ সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রাম দেউলটির সামতাবেড়ের গ্রামে ওনার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের ট্রেনটি ঠিক 8:05 স্টেশন থেকে ছেড়েছে। হাওড়া থেকে দেউলটি পৌঁছতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিটের মতো। শীতের সকালে ট্রেনের জানলা দিয়ে গ্রাম বাংলার মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সময় কেটে গেল। প্রায় এসে পৌঁছে গেলাম দেউলটি স্টেশনে। মেদিনীপুর পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন দেউলটি। দেউলটি স্টেশনে নেমে প্রথমেই যেটা নজরে এলো সেটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সুন্দর একটি স্ট্যাচু বসানো আছে দেউলটি স্টেশনের 2 নম্বর আর প্ল্যাটফর্মে। দেউলটি স্টেশনে সাহিত্যিক কথাশিল্পী শরৎবাবুর স্ট্যাচুটি দেখে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে পড়লাম টোটোর উদ্দেশ্যে। একটি টোটো রিজার্ভ করে যাত্রা শুরু করলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে। যাত্রাপথে অনুভব করলাম গ্রাম বাংলার এই শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ, যা আমাদের মুক্তি দিতে পারে কিছুক্ষণের জন্য রোজকার কাজের চাপ, টার্গেট ও টেনশনের হাত থেকে। কলকাতা থেকে দেউলটি খুব দূরেও নয়, খরচও খুব সাধ্যের মধ্যে। শীতের ছুটিতে ঘুরে আসতে পারা যায় ছবির মতো গ্রাম এই দেউলটি। শীতে বাড়ি বসে ছুটি কাটানোর কোনো মানেই হয় না, তার চেয়ে পরিবারের সকলকে নিয়ে ট্রেন পথে বা নিজস্ব গাড়িতে একদিনের জন্য ঘুরে যেতে পারেন এই দেউলটি গ্রাম। আর অবশ্যই দেউলটি এলে শরৎ স্মৃতি মন্দির দেখতে ভুলবেন না। অবশেষে পৌঁছে গেলাম শরৎ স্মৃতি মন্দিরে। এখন এটি একটি হাউস মিউজিয়াম, যেখানে বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 12 বছর অবস্থান করেছিলেন এবং সেই সময় তার কিছু উপন্যাস লিখেছিলেন, যেমন দেবদাস, বৈকুণ্ঠের উইল, দেনা পাওনা, মহেশ ও রামের সুমতি। এই বাড়ি থেকেই ছবির মতো সুন্দর এই শরৎ স্মৃতি মন্দির। বাড়িটির চারিদিকে বাগানে ঘেরা। বাড়িটির তত্ত্বাবধানে যারা আছেন, আমরা বাড়িটির ভেতরে ঢুকতেই তারা আমাদেরকে বাড়িটি পুরো ঘুরিয়ে দেখালেন। বাড়িটিতে ঢুকতেই বাঁদিকে সামনের বাগানে রাখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি স্মৃতিস্তম্ভ, আর ঠিক সেই বাগানের পেছনেই দেখতে পাচ্ছিলাম রূপনারায়ণ নদী বয়ে যাচ্ছে।
যারা এই বাড়িটির তত্ত্বাবধানে আছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই বাড়িতে বসেই শেষের দিকে বেশ কয়েকটি জনপ্রিয় উপন্যাস লিখেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কাঠের তৈরি আসবাবপত্রে সাজানো তার এই বাড়ি, লেখার টেবিল থেকে শরৎচন্দ্রের ব্যবহৃত ঘড়ি সবই সযত্নে রাখা আছে এই বাড়িতে। এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা লক্ষ্য রাখুন, চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকতো। আগে বাঁশ গাছ পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদী ছেদ দিয়ে বইত। 2 নম্বর ইজি চেয়ারে কনে লক্ষ্য রাখুন ওনার লাঠি, আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যু শয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের, যেটা পক্ষে শ্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। এটা জীবনে শেষ 12টা বছর ছিলেন, 26 থেকে 29। এটা এটা বদ্ধখানা ছিল, এখানে বসে বিপ্লবীদের মিটিং হতো। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া তামা খেতেন, তার পাশে ওটা ভালসে রেডিও। আলমারিতে যে বইগুলো আছে উনি পড়তেন, আর ওই সাদা ফ্রেমে পাশে যে বাঁধানো ছবি, নাচে নাচ বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন ওটা বেলজিয়াম কাচের আয়না। সোফাটায় উনি বসতেন। এইটা চিকিৎসা ঘর, উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে লক্ষ্য রাখুন। হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি যে চরকা। ওই যে ইজি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সায় হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, ওটা চিকিৎসার ঘর। ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না এই খাঁচাতে। ময়ূর পুষতেন উনি। ঠাকুর রয়েছে লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুর শ্বেতপাথরের মূর্তি। চিত্তরঞ্জন দাস রাজা নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর, রাজবাড়িতে ওষুধ রয়েছে লক্ষ্য রাখুন। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে, ওটা চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণ মূর্তি। এটা ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালে ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুম বাড়ির বাইরে। এখানে রান্নাঘর ছিল দোতলা। 78-এ বনে রান্নাঘরটা পড়ে যেত, রান্নাঘরটা তৈরি হয়নি, ফাঁকা জায়গাতে দোতলা রান্নাঘর ছিল। দ্বিতল এই বাড়িটি 1923 সালে গোপাল দাস নামে এক শ্রমিক তৈরি করেছিলেন। দ্বিতল এই বাড়িটির উভয় তলায় দীর্ঘ প্রশস্ত করিডোর রয়েছে। করিডোরগুলো একটু বেশি চওড়া, কিন্তু তার তুলনায় ঘরগুলো খুবই ছোট। পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন এই বাড়িটিকে 2001 সালে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেন। এই বাড়ির একটু দূরেই রয়েছে রূপনারায়ণ নদী। আমরা শরৎ স্মৃতি মন্দির থেকে বেরিয়ে সেই পথে রূপনারায়ণ নদীর দিকে রওনা দিলাম। বর্ষায় রূপনারায়ণ শুনেছি ভীষণ ভয়ঙ্কর হয়, কিন্তু শীতের রূপনারায়ণ একেবারে শান্ত, তবে স্রোতস্বিনী। পুরো কুয়াশায় ঢাকা ওদিকটা।
হ্যাঁ, আজকে তো ভেবেছিলাম বৃষ্টি হবে। সরস্বতী মন্দির আর রূপনারায়ণ দেখে আবার রওনা দিলাম মদন গোপাল মন্দিরের উদ্দেশ্যে। মদন গোপাল মন্দির, যা কিনা নির্মিত হয়েছিল 1651 সালে, হাওড়ার সব থেকে প্রাচীনতম ইট নির্মিত মন্দির। মদন গোপাল মন্দিরে যাবার পথে চোখে পড়ল গ্রাম বাংলার সবুজে ঘেরা প্রাকৃতিক দৃশ্য ও ধান ভাঙার কাজ। মদন গোপাল মন্দিরটি 1651 সালে জমিদার মুকুন্দ প্রসাদ রায় চৌধুরী তৈরি করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্য প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটি সংস্কার করে। এটি হাওড়ার প্রাচীনতম মন্দির, যা এখনও টিকে আছে, এবং এটি পশ্চিমবঙ্গের বৃহত্তম আটচালা মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দিরের দেবতা হলেন মদন গোপাল ও রাধা। হাওড়ার প্রাচীনতম মদন গোপাল মন্দির দর্শন করে ফেরার পথে দুপুরের খাওয়া সেরে নিলাম হোটেল অভিজিতে। তারপরে রওনা দিলাম দেউলটি স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফেরবার জন্যে। আমার এই দেউলটি ভ্রমণ ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। লাইক ও শেয়ার করলে খুশি হব। আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্যে। ধন্যবাদ।